স্বাগতম সবাইকে বিফোর দ্য স্টর্ম এল ক্লাসিকো এডিশন। খেলা হতে যাচ্ছে আর কয়েক ঘন্টা পরে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার। সেই খেলা নিয়ে আসলে আমরা কথা বলতে এসেছি আমি এবং দিশান। ওয়েলকাম ব্যাক দিশান। ইন্টারন্যাশনাল ব্রেকেরও দুটো গেম পরে আমাদের ইন্টারন্যাশনাল ব্রেক শেষ হলো এন্ড নাও উই আর ব্যাক উইথ আ ব্যাং, উই আর ব্যাক উইথ আ বিগ গেম এন্ড হোপিং সাম গুড স্টাফ উইল গনা হ্যাপেন। কি অবস্থা, কেমন লাগছে? Uh, to be honest, like it's a strange time to be alive. মানে তুমি দেখো রিয়াল মাদ্রিদ জার্মানিতে গিয়ে সাফার করবে কিনা এই সমীকরণের আগে একটা জার্মান টিমকে তারা আতিথেয়তা দিয়ে ফেললো। জার্মানিতে গেলে যে সাফারিংটা হতো সেটা ঘরের মাঠে তারা করে ফেললো, বাট অনলি ফর আ সিঙ্গেল হাফ। দ্বিতীয়ার্ধে তারা এমন একটা ফুটবল খেললো যে তাদেরকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে যে তারা আসলে যে কোনো দলকে হারানোর ক্যাপাসিটি রাখে। বাট এই পর্যন্ত জিনিসটা নর্মাল। এখন এরপরের ম্যাচটা যাদের সাথে দে ক্যান ব্রেক দ্য সেম থিং। লাইক তাদেরও একটা জার্মান টিমের সাথে খেলা হয়েছে এন্ড তারা এত কনভিনসিংলি সে জার্মান টিমটাকে হারিয়েছে যে আই মিন ফর দ্য ফার্স্ট টাইম ইন 10 ইয়ার্স। কিন্তু একটা ম্যাচের পর আই থিঙ্ক বার্সেলোনা লুকস মোর রিলেভেন্ট কম্পেয়ার টু এনি টাইম লাইক আফটার কোভিড। হ্যাঁ, না, বার্সেলোনা তো আসলে মনে করো, যেটা বলছিলাম যে Barcelona looks extremely more convinced, extremely more organized, এবং PG-18 কথা যে they seems like they have gotten their shit together. তোমার the team looks good and the team is defeating other teams convincingly. এগুলো আসলে মনে করো রিয়াল মাদ্রিদের জন্য সুসংবাদ নয় একটিও। বার্সেলোনা অবশ্যই ভালো পারফরমেন্স দিলে রিয়াল মাদ্রিদ ক্লাব হিসাবে না লিগ হিসাবে উন্নত হলেও from a purely rivalry perspective আমার মনে হয় একটা ব্রোকেন বার্সেলোনা is a better threat to deal with than any other version of Barcelona. তো আসলে যে মানে এই মৌসুমে I actually did not expect Barcelona to have this sort of a revival, especially বায়ার্ন মিউনিখের সাথে ম্যাচটা জেতার পরে a lot of people have to stand up and look back at the players who were almost spent in the previous Barcelona, in the previous regime. এই যে দেখো রাফিনহা, like I thought Rafinha was over. I was clearly wrong, and there's a very real possibility that Rafinha is gonna be the number one threat against Real Madrid. But Lewandowski, a player who's almost at his 35th, 36th birthday, is still playing like there is no tomorrow, and yeah, it's a strong team. It's quite a strong team. So বিশাল, এই কথাটা নিয়ে আসলে শুরু করতে পারি বিফোর দ্য স্টর্ম আমরা আমাদের প্রতিপক্ষকে নিয়ে, যে বার্সেলোনার এই মৌসুমের শুরু থেকে তুমি আসলে কেমন দেখছো? কারণ আমি আর তুমি বার্সেলোনা প্রথম গেম থেকে কিন্তু কথা বলছি, বিকজ দে হ্যাভ বিন স্কোরিং আ লট অফ গোলস অ্যামং দেমসেলভস। সো তুমি যেটা বলেছো রিভাইভাল, আমার মনে হয় দিস ইজ ওয়ান ওয়ার্ড উইচ ডেসক্রাইবস লাইক অলমোস্ট এভরিথিং। রিভাইভালটা হ্যান্সি ফ্লিকের সাথে যদি রিভাইভাল ওয়ার্ডটাকে পাশাপাশি বসাই আমরা, আমার কাছে মনে হয় যে মানে ইট মেক্স মোর সেন্স টু হিম কম্পেয়ার টু এনিওয়ান এলস। দেখো, ফ্লিক যখন বায়ার্ন মিউনিখের দায়িত্ব নিলেন, ইট ওয়াজ লাইক অ্যাজ অ্যান ইন্টারিম ম্যানেজার, এন্ড ওই বায়ার্ন মিউনিখের আসলে টিমটা একটা রিবিল্ডিং ফেজের মধ্যে ছিল। নয়ার, লেভানডস্কি কিংবা মুলারের মতো প্লেয়াররা শেষ হয়ে গেছেন কিনা এই আলোচনা কিন্তু ওই সময়ই মোটামুটি উঠে গিয়েছিল। বাট হ্যান্সি ফ্লিক সামহাউ ম্যানেজ যে এই দলের ভিতর থেকেও দেয়ার ওয়াজ এ ট্রেবল উইনিং পারফরমেন্স, লাইক ইট ওয়াজ ইন দেয়ার সামওয়্যার, হি হ্যাড টু ফাইন্ড দ্যাট। এখন বার্সেলোনার ক্ষেত্রে ব্যাপারটা আসলে ওই ঠিক ওরকম না। মানে বার্সেলোনা ডাজন্ট হ্যাভ অ্যান এজিং স্কোয়াড, বার্সেলোনা ডাজন্ট are not dealing with an interim manager, it's a new project, there are younger players. সমস্যা হচ্ছে যে ওই স্পার্কটা খুঁজে পাওয়া, যে এই প্লেয়ার গুলাকে আসলে কিভাবে ইউজ করলে ইউ গেট দ্য বেস্ট আউট অফ ইট। এই মৌসুমের শুরু থেকে মোটামুটি ভাবে এটা কিন্তু তিনি দেখিয়ে এসেছেন যে তার পক্ষে এটা আসলে পসিবল। তুমি চিন্তা করো রাফিনহার প্লেইং অ্যাপটিটিউড কি খুব বেশি চেঞ্জ হয়ে গেছে কিনা? ইফ আই আস্ক ইউ দ্যাট, অ্যান্সার ইজ লাইক রিসাউন্ডিং নো। রাফিনহার স্কিল সেট আগের মতোই আছে। রাফিনহা ডানে খেলেন, কাট ইন করতে পছন্দ করেন,
সমস্যা হচ্ছে যে কোন পজিশন থেকে শুট করলে হি ওয়াজ এবল টু কনভার্ট, এই জায়গাটাতে আমার মনে হয় যে তার একটা বিশাল কনফিউশন ছিল। এখন সেম টাইপের ট্রান্সফরমেশন কিন্তু আনচেলত্তি ভিনিসিয়াসকে দিয়ে করিয়েছেন ধরো 3 বছর আগে। এভরিওয়ান নিউ ভিনিসিয়াস কি করতে পারেন। সামহাউ লাইক এই পার্টিকুলার টুইকিং এর পরে প্লেয়ারের কনফিডেন্সটা প্লেয়ারকে আরো 10 to 20% বুস্ট দিয়ে দেয়। তো রাফিনের ক্ষেত্রে ওটা হচ্ছে। এখন আমি বলবো যে ইট ইজ টু আর্লি টু কল যে এটা রাফিনার জন্য লাইক একটা রিভাইভাল সিজন কিনা। বার্সেলোনা বিং বার্সেলোনা, লাইক Rafinha found his feet. It's gonna be like he's gonna be one of the best in the world. এই টাইপের কথাবার্তা উঠে গেছে। বাট এখনো পর্যন্ত যে সাইন অন্তত লাইক এই পর্যন্ত বলাই যায় যে রাফিনা এই মুহূর্তে লা লিগার ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স। Along with Lewandowski and Lamine Yamal, they have a formidable attacking lineup. ডিফেন্সে তুমি যদি বলো যে তাদের মূল গোলকিপার টার স্টেগেন নাই, দ্যাট কুড বি আওয়ার অ্যাডভান্টেজ। কিন্তু এই পার্টিকুলার ম্যাচের জন্য আমাদের মূল গোলকিপার থিবো কোর্তোয়া কিন্তু আমাদের সাথে থাকছেন না। সো ইটস আ আমি বলবো যে ফেয়ারলি ইভেন গ্রাউন্ড, যেখানে যদি দুই দলকে পাশাপাশি বসে আমি বলবো যে রিয়াল মাদ্রিদ ইজ দ্য টিম হুইচ কাইন্ড অফ like being underwhelming compared to what we were supposed to be in this particular season. কারণ আমাদের দলের স্ট্রাইকারের যে গ্যাপটা ছিল এটা এখন আর নাই। এমবাপ্পে জেল করবেন কিনা এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এনাফ সময় অতিবাহিত হয়ে গেছে। এমবাপ্পে is not devastating everyone, but Mbappe is not playing bad. So এমবাপ্পের অ্যাডাপ্টেশন পিরিয়ডটা পার হয়ে গেছে। বাট বরুসিয়া ডর্টমুন্ডের সাথে সেকেন্ড হাফটা বাদ দিলে, মানে যদিও দ্যাট ইজ দ্য লেটেস্ট হাফ অফ ফুটবল উই প্লেড, আমি বলবো যে আমরা আসলে এখনো পর্যন্ত কিন্তু আমাদের পায়ের নিচের মাটিটা এখনো খুঁজে বেড়াচ্ছি। নোয়িং আঞ্চলতির দলের আসলে আপ এন্ড রানিং হতে লিগের 6, 7, 8 নাম্বার গেম উইক পর্যন্ত অনেক সময় লেগে যায়। দ্যাটস ফাইন, কিন্তু প্রতিপক্ষ যদি সেটা প্রথম 2 বা 3 উইকের মধ্যে করে ফেলে এন্ড দে কিপ অন ডুইং ইট ওভার এন্ড ওভার এন্ড ওভার अगेन, তখন এই ধরনের ম্যাচের আগে মনে হয় যে চোখ কান খোলা রাখা, সাবধান হওয়া এগুলোর দরকার আছে। দিনের শেষে এটা পয়েন্ট টেবিলের 1 নাম্বার দলের সাথে 2 নাম্বার দলের ম্যাচ। সো ইটস এ 6 পয়েন্টার। এন্ড আমি মানে যদি দেখি যে আমাদের দলের খেলোয়াড়রা ওই সিরিয়াসনেসটা নিয়ে ম্যাচটাকে অ্যাপ্রোচ করছেন, আই বি হ্যাপি। কিছু কথা না বললেই নয়, এর মধ্যে এক হচ্ছে বায়ার্ন মিউনিখ এক হচ্ছে বার্সেলোনা শেষ 5 ম্যাচে 19 গোল স্কোর করেছেন। এর মধ্যে লিগের সর্বোচ্চ গোল স্কোরার রবার্ট লেভানডস্কি, লিগের সর্বোচ্চ বিগ চান্সেস ক্রিয়েটর রাফিনহা, এবং রাফিনহার আই থিঙ্ক এই মৌসুমে অলরেডি একটা হ্যাটট্রিক তিনি রেজিস্টার করে ফেলেছেন। এবং ব্রাজিল ন্যাশনাল দলে হচ্ছে রাফিনহা তোমার রদ্রিগোর নাম্বার 1 competition with regards to the right wing position, right position, right wing. হ্যাঁ, সো ইটস আ ভেরি ইন্টারেস্টিং লাইন আপ তোমার এদিক থেকে, যে এই যে রিসার্জেন্ট বার্সেলোনা, যেখানে তারা ম্যাচের পর ম্যাচ, তারা 2টো ম্যাচ হেরেছে অবশ্যই, একটা তোমার চ্যাম্পিয়ন্স লিগ এবং একটা খুবই ইন্টারেস্টিংলি ওসাসুনার বিপক্ষে, বাট দে হ্যাভ বিন আউটস্কোরিং দেয়ার অপোনেন্টস লাইক ক্রেজি। আমি আসলে মানে এই জিনিসটা তোমার কিন্তু আমরা এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের সাথে দেখতে পাচ্ছি না। তুমি যা যা বললা, like all of it makes very much sense. Barcelona has been dominating in every way, but this is something we expected Real Madrid to do as well, right? We expected Real Madrid to dominate this season. Just how you started, Real Madrid তোমার চ্যাম্পিয়ন্স লিগে যে ম্যাচটা তোমার এলওএসসি লস্ট লিল এর সাথে হারাটা, অথবা তোমার অ্যাথলেটিকোর সাথে ড্র করা, both of these games were very at the end of the day impacted Real Madrid more. একই সাথে আমরা আসলে ডর্টমুন্ডের সাথে গেমটা ছাড়া বেশিরভাগ গেমে কিন্তু যেটা দেখতে পেয়েছি যে রিয়াল মাদ্রিদকে, মানে দেখো দিনের শেষে আসলে স্ট্যাট প্যাডিং করে আসলে কথাবার্তা অনেক কিছু বলা সম্ভব, কিন্তু তুমি যদি খালি চোখে গেমগুলো দেখার চেষ্টা করো তাহলে দেখবো যে রিয়াল মাদ্রিদ কিন্তু স্ট্রাগল করছে। তাদের খেলোয়াড়দের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে কানেকশন নাই। ইটস নট লাইক এন ইগো ইস্যু, ইটস জাস্ট অ্যাট দিস টাইম ট্যাকটিক্যাল ইস্যু, পজিশনাল ইস্যু। ভিনিসিয়াস এবং এমবাপে মাঠের এক পাশে দাঁড়িয়ে থাকছেন একটা লম্বা সময়। আমি বেশ কয়েকবার তোমার চ্যাম্পিয়ন্স লিগের এর আগের গেমটা যেটা লিলের সাথে, সেখানেই দেখেছি যে there are times when these two players are standing, they are expecting balls to come in. গেমে এতটা ইনভলভমেন্ট নাই। ইউজুয়ালি যেটা এতদিন হতো যে তোমার
you would know মাঠের একটা দিকে বল পাঠাতে পারলে ভিনিসিয়াস জুনিয়র is gonna use his pace to collect that ball, অথবা sometimes you would see him tracking back. তো দলের সেই বোঝাপড়াটা কিছুটা হলেও নষ্ট হয়ে গিয়েছে। একই সাথে তোমার এই মৌসুমে কিন্তু আসলে জুড বেলিংহাম ইজ on an attacking lineup perspective, Jude Bellingham is completely absent, but he is one of the players who is running the most along with Fede Valverde in the squad, এবং জিনিসটা এতই হয়ে গিয়ে মানে এত বেশি দৌড়াচ্ছেন জুড বেলিংহাম যে he has had a muscle overload and he was injured for a couple games in the middle. তো তোমার রিয়াল মাদ্রিদে যেটা হচ্ছে যে এক ক্রুসের অভাব, দুই বেলিংহামের নতুন পজিশন, এন্ড তিন দলের নতুন স্ট্রাইকার। সো রিয়াল মাদ্রিদ ইজ ইন আ পজিশন ওয়্যার দে মে অ্যাজ ওয়েল লুজ দ্য লিগ ইফ দে লুজ দিস গেম। তোমার তারা পয়েন্ট তালিকায় 2 নম্বরে বার্সেলোনার সাথে 3 পয়েন্টে পিছিয়ে থাকলেও তুমি যেটা বললা 6 পয়েন্টার, ইফ দে লুজ দিস গেম টুমরো দে হ্যাভ আ ভেরি রিয়েল পসিবিলিটি অফ নেভার বিং এবল টু ক্যাচ আপ টু বার্সেলোনা থ্রুআউট দ্য রেস্ট অফ দ্য লিগ। তো হ্যাঁ, এখন দেখো ইন্টারেস্টিংলি তুমি যদি পরাজয়ের কথা যেটা বললা যে বার্সেলোনা ওসাসুনার সাথে একটা ম্যাচ হেরেছে, রিয়াল মাদ্রিদ কিন্তু লিগে এখনো অপরাজিত। এখন এটা খুবই একটা ডিসিভিং স্ট্যাট। হ্যাঁ, এই ডিসিভিং স্ট্যাটটার কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদ এখনো পর্যন্ত টোটাল 3টা ম্যাচে পয়েন্ট হারিয়েছে, তাদের 3টা ড্র আছে। সিজনের শুরুতে 2টা ড্র, মাঝখানেও তারা আরেকটা ড্র করেছে। সেখানে বার্সেলোনা খারাপ খেলেছে একদিন, ওই ওসাসুনার সাথে ম্যাচটাই। সো পার্সেন্টেজ যদি হিসাব করো, আমরা 70% ম্যাচে উই আর টার্নিং আপ, 30% ম্যাচে উই আর নট। বার্সেলোনা 90% ম্যাচে দে আর টার্নিং আপ, 10% ম্যাচে দে আর নট। এখন তুমি যদি চ্যাম্পিয়ন হতে চাও, এই পার্সেন্টেজটা আসলে খুবই ইম্পর্টেন্ট। তুমি লিগ মৌসুমের শেষ দিকে যদি যে চিন্তা করো, লিগটা 38 ম্যাচে, তার 25% কিন্তু ইটস ওভার। এন্ড এই পার্টিকুলার ম্যাচটা যদি হয়ে যায়, ইউ ক্যান সে like 33% of the league is over. So 1/3 লিগে এসে তুমি যদি কমান্ডিং একটা সিচুয়েশনে না যাও, হ্যান্সি ফ্লিক মোটামুটি এত দূর এস্টাবলিশ করে দিয়েছেন যে ইটস গোনা বি ওয়ান অফ দোজ সিজনস যেখানে শেষ পর্যন্ত লড়াই ডেফিনেটলি হবে যদি তুমি তাদের সাথে লড়াইটা চালিয়ে যেতে পারো আর কি। সো দে আর দ্য টিম হু উই আর গোনা বি ফাইটিং এগেইনস্ট। এটা প্রথম চান্স তাদেরকে পেছন থেকে এসে ওভারটেক করে যাওয়ার। আমরা যদি এটা না নিতে পারি, ওই লিডিং পজিশনটা না নিতে পারি, এই চেজ গেমটা ম্যাচ হিসাবে হয়তো রিয়াল মাদ্রিদ ইজ গুড, বিকজ তার সবসময় 2 গোল 1 গোল পিছন থেকে এসে ম্যাচ জিতছে। কিন্তু লম্বা সময় ধরে এই চেজিং গেমটা খেলা শুধুমাত্র দলের ফিজিক্যাল ব্যাপারগুলো না, মনে করো জুড বেলিংহামের মাসল ওভারলোডের মতো ব্যাপার না, এটা দলের মেন্টাল সিচুয়েশনও ড্রেন করতে অনেক বড় একটা রোল প্লে করতে পারে। এন্ড কনসিডারিং যে আমাদের স্কোয়াড যত বড় দেখা যায়, ইনজুরির কারণে যে স্কোয়াডটা আসলে অত বড় না, the number of players who will be playing regularly, ফিজিক্যাল মেন্টাল বোথ এন্ডে ড্রেন্ড হয়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা আছে। এর সাথে যদি চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাট যোগ করো, যেখানে আগের চেয়ে বেশি ট্রাভেল করতে হবে, যেখানে আগের চেয়ে বেশি অপোনেন্টের বিপক্ষে খেলতে হবে, যেখানে আগের চেয়ে বেশি অপোনেন্টকে স্টাডি করতে হবে কোচিং স্টাফকে, আর পুরো জিনিসটা মানে ক্যান বি আ রেসিপি ফর ডিজাস্টার যদি মৌসুমের শুরুতে কোনো দল ডেলিকেট একটা সিচুয়েশনে থেকে বের হয়ে আসার ক্যাপাসিটি না দেখায়, মৌসুমের শেষে যে তারা সেটা পারবে না, এটা মোটামুটি এখন মৌসুমের শুরুতেই বলে দেওয়া যায় আর কি। না, এটা ভালো কথা বললা, কারণ মানে থিংস আর ভেরি কমপ্লেক্স রাইট নাও। তুমি খুবই খুবই একটা সিরিয়াস পয়েন্ট কিন্তু উঠায় ফেলালে, দেখবে যে things are very complex. Things can get even things of every possibility of us having a very negative, very negative La Liga. তোমার it becomes toxic like this. Like this is how things become toxic, I would say. So আমি আসলে মানে একটু হলেও ভীত এই বিষয়টা নিয়ে। So আমি দেখতে চাই সামনে কি হয় না হয়। So we are looking forward to it. তো যেই একটা সেকেন্ড, হ্যাঁ, তো যেই কথাটা বলছিলাম তোমার, এই যে বার্সেলোনার বিপক্ষে আমরা যে মনে করো খেলতে নামতেছি লিগে হচ্ছে একটু পিছিয়ে থেকে, এবং এই যে টক্সিক মেন্টালিটিটা যে চলে আসতে পারে যদি আমরা এই খেলাটাতে হঠাৎ করে হেরে বসি। আমি ব্যক্তিগতভাবে তখন মনে করো রিয়াল মাদ্রিদের 2003-04 মৌসুমে যখন রিয়াল মাদ্রিদ had a lot of great players in the team, you had
the time when you had Raul, Ronaldo, etc., Luis Figo, David Beckham. I feel like Real Madrid may go towards that direction. But আসলে আমার মনে হয় একই সাথে যে আমি আর তুমি আমরা কথায় কথায় we are spiraling a lot at this point. তো স্পাইরালিং আ লট। যাই হোক, আমি আসলে তোমার সাথে কথা বলতে বলতে খেলা দেখছিলাম, MLS কাপ। এর মধ্যে হঠাৎ করে ইন্টার মায়ামি একটা চোখের সামনে গোল দিয়ে বসলো। তো এনিওয়ে, লেটস টক অ্যাবাউট আওয়ার আদার বিগ ইস্যুস, যেটা আমি তোমার এর আগের গেমগুলোতে অ্যানালাইজ করে দেখতে পাচ্ছি যে উইদাউট উইদাউট উইথ উইথ রদ্রিগো, উইথ এমবাপে অ্যান্ড উইথ ভিনিসিয়াস, আমরা একদিকে যে অ্যাটাকিং ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, এবং এটার কারণে যে আমাদের সম্পূর্ণ ফরমেশনটা লপসাইডেড হয়ে যাচ্ছে। তো বার্সেলোনা ডিফেন্স কিন্তু এইবার আসলে আগের বারের মতো এতটা লাইট ওয়েট ডিফেন্স না, যেখানে হচ্ছে আমরা উই ক্যান ওভার পাওয়ার। তোমার তোমার কি মনে হয় হানসি ফ্লিক হোয়াট ট্যাকটিক্স হি মাইট কাম আপ উইথ স্টপিং ভিনিসিয়াস এন্ড স্টপিং এমবাপে এট দ্য সেম টাইম? দেখো, তুমি মাঝখানে খুব মজার একটা জিনিস বলেছো, সেটা হচ্ছে জুড বেলিংহ্যাম এবং ফ্রেডেরিকো ভালভার্দে, আমাদের দুই স্টার্টিং মিডফিল্ডার প্রচুর পরিমাণে দৌড়াচ্ছেন। আমি গত ম্যাচের পর লাইক কোন একটা সাইটের, আমার এখন মনে নেই ঠিক কোনটা, প্লেয়ার রেটিং করছিলাম, ওইখানে বলা হচ্ছিল যে লাইক ফেডেরিকো ভালভার্দে রানস এট এভরিথিং লাইক ইন আ ফিল্ড, সো হি লুকস প্রেজেন্ট এভরিওয়্যার। সমস্যা হচ্ছে যে এর আগের মৌসুম পর্যন্ত ধরো ক্রুস, মডরিচ, ভালভার্দে এরকম একটা ফরমেশনে যখন খেলা হচ্ছে, ভালভার্দের রোলটাই ছিল আসলে হি হ্যাজ টু বি এভরিওয়্যার, হি হ্যাজ টু ফাইট ফর এভরি বল, হি মাইট গেট টু শুট ওয়ান্স অর টুয়াইস ইন আ ম্যাচ, বাট দ্যাটস হিজ রোল। আর যখন একটা থ্রেড করে দেওয়া থ্রু বল লাগবে, টনি ক্রুস ইজ দেয়ার। 10 গজ দৌড়ে একটা কি পাস দিতে হবে, লুকা মডরিচ ওয়াজ দেয়ার। দল কোন একটা ট্রানজিশনের মধ্যে যাচ্ছে, জুড বেলিংহ্যাম ওয়াজ দেয়ার লাইক অ্যাজ দ্য ফাইনাল প্লেয়ার অ্যারাইভিং লেট অ্যাট দ্য বক্স। এবং দুইটা এল ক্লাসিকোতেই জুড বেলিংহ্যাম অ্যারাইভিং লেট অ্যাট দ্য বক্স এরকম সিচুয়েশন থেকে আমরা মিনিমাম একটা করে গোল পেয়েছি। একটা ছিল ম্যাচ উইনার, আই গেস দুটাই ম্যাচ উইনার ছিল, যদিও একটা গ্যাপ 3-1 বলে ওইটাকে ঠিক ম্যাচ উইনার বলা হচ্ছে না। বাট এই মৌসুমে যেটা হচ্ছে যে দুইজনই এমন পরিমাণ দৌড়াতে হচ্ছে, এই যে জুড বেলিংহ্যাম যে বক্সে লেট অ্যারাইভ করবেন, কিভাবে উনি লেট অ্যারাইভ করবেন, মানে সামনের তিনজন ফরওয়ার্ড তো বেসিক্যালি তার দিকে তাকিয়ে আছেন যে উনি বলটা নিয়ে আসলে বক্সের মধ্যে আসবেন, সো হি ইজ নট বিং এবল টু ডু দ্যাট রোল। পেপার পত্রপত্রিকায় গত সপ্তাহ ধরে লেখালেখি হচ্ছে যে এক্সপেরিমেন্ট ইজ ওভার, এখন থেকে জুড বেলিংহ্যাম আসলে উপরে থাকবেন আরো একটু, তাহলে ভালভার্দের রানিং এর পরিমাণ আরো বেড়ে যাবে। এবং ভালভার্দের রানিং এর পরিমাণ যদি এখনকার থেকে আরো বাড়ে, ভালভার্দে যে জিনিসগুলো থেকে ডিসকানেক্টেড থাকবেন সেটা হচ্ছে কি পাস দেওয়ার মতো চিন্তা ভাবনা করার সময়, বিকজ হি ইজ রানিং এভরিওয়্যার, ওয়েন উড হি ডু দ্যাট। আরেকটা জিনিস হচ্ছে একটা কোয়ালিটির গ্যাপ আমাকে মাথায় রাখতে হবে, যে বিকজ টনি ক্রুজ ডিড নট ইউজ টু রান, ভালভার্দে ran the dirty horse ran for him, টনি ক্রুজের হাতে সময় থাকতো দেখার যে মাঠে কোথায় কি ধরনের রানিং প্যাটার্ন দেখা যাচ্ছে, কোথায় বলটাকে দিলে একটা গ্যাপের মধ্যে বলটা পড়বে। ইউ ক্যানট ডু লাইক দিস থিং ওয়াইল রানিং অ্যাট এভরিথিং। সো আই মিন ভালভার্দে ইনহেরিট করেছেন 8 নাম্বার জার্সিটা, বাট দ্য রোল অফ টনি ক্রুজ এটা কিন্তু এখন পর্যন্ত কারো হাতেই যায় না। সো এক্স্যাক্টলি এই কারণে তুমি দেখবা যে তিনজন ফরওয়ার্ড, এসেনশিয়ালি তিনজন লেফট উইঙ্গারকে আমরা যখন খেলাচ্ছি, তিনজনই তাদের স্ট্রেংথ অনুসারে প্লে করছেন, কিন্তু তারা যখন বল নিয়ে নিজেরা বক্সের মধ্যে ঢুকতে না পারছেন বা তাদেরকে আটকে দেওয়ার মতো কোন একটা সিচুয়েশন তৈরি করা হচ্ছে, তখনই কিন্তু আমরা আসলে গোল করতে স্ট্রাগল করছি। এবং এক্স্যাক্টলি এই কারণে তিনজন পারফেক্টলি কেপেবল ফরওয়ার্ড থাকার পরও আমাদের দেখা যাচ্ছে যে ডিফেন্স লাইন ব্রেক করে গোল করতে হচ্ছে। এখন বরুসিয়া ডর্টমুন্ডের এগেইনস্টে আমরা 5টা গোল করেছি, এর মধ্যে একটা সেট পিস থেকে আসা, সো দ্যাটস অ্যান অ্যানোমালি। তুমি সেট পিস থেকে প্রত্যেক ম্যাচে গোল পাবা না। এর বাইরে প্রত্যেকটা গোল লুকাস ভাস্কেজ আউট অফ পজিশন, মিনিমাম 30 গজ থেকে 40 গজ সামনে ছিলেন, গোল পেয়েছেন। ভিনিসিয়াস জুনিয়র যে হ্যাট্রিক করেছেন, 3বারই উনি নিজে বল নিয়ে বক্সের মধ্যে ঢুকেছেন। দেয়ার ওয়াজ নো টিম বিল্ডিং আপ, তিনজনই এসেনশিয়ালি ভেরি গুড ড্রিবলার, যদিও রড্রিগো এই ম্যাচে থাকবেন না। বাট এই যে ড্রিবলিং ডিপেন্ডেন্ট খেলা, যে দ্য অ্যাটাকার্স হ্যাভ টু গেট বিহাইন্ড দ্য
লাইক ডিফেন্ডার্স বাই দেমসেলভস, এই জিনিসটা সব ম্যাচে ওয়ার্কআউট করবে না। বিশেষ করে যত বেটার ডিফেন্ডার তুমি ফেস করবা তত এই জিনিসটা তোমার জন্য কঠিন হয়ে যাবে। এখন যে কোশ্চেনটা অ্যাকচুয়ালি ছিল যে হ্যান্সি ফ্লিক আসলে কি করবেন, হ্যান্সি ফ্লিক জেনারেলি যেটা করেন উনি অত্যন্ত হাই একটা ডিফেন্সিভ লাইন মেনটেন করেন, যার ফলে তার দল অনেক উপর থেকে প্রেস করতে পারে। এবং বায়ার্ন মিউনিখের এগেইনস্টে ইট ওয়ার্ক ওয়ান্ডার্স, কারণ বায়ার্ন মিউনিখের সব থাকলেও যে জিনিসটা নাই এটা হচ্ছে তাদের দলে থ্রু দ্য মিডল পেসি কোনো ফরওয়ার্ড বা মিডফিল্ডার বা ডিফেন্ডার কিছুই নাই আসলে। সো যখনই কাউন্টার প্রেসে তারা প্রত্যেকবার ওয়াজ কট বিহাইন্ড, তার একটা করে গোল কনসিড করেছে। এবং এইসব সিচুয়েশনে রাফিনহা ইজ দেয়ার টু মেক দ্য বেস্ট আউট অফ ইট। ডিফেন্সের সমস্যাটা পরে আসবো, কিন্তু আমার যেটা মনে হয় যে হ্যান্সি ফ্লিক যদি এই কাজটা রিয়াল মাদ্রিদের এগেইনস্টে করেন, he has every chance to like get caught in the middle। এবং রিয়াল মাদ্রিদ এখানে যেটা করবে তারা ডেফিনেটলি মডরিচকে নামাবে। মডরিচ উপর দিয়ে হোক নিচ দিয়ে হোক, he is able to like put 3 balls behind any highlight defense that you put in front of him even at like almost 40। সমস্যাটা হচ্ছে যে দুই দলই যদি হায়ার আপ প্রেস করে, বার্সেলোনার প্রেসিংটা অবশ্যই রিয়াল মাদ্রিদের চেয়ে বেটার। ইটস প্রুভেন দ্যাট ডুইং ইট ফর লাইক 10 ম্যাচেস উইদাউট এনি মেজর ইনজুরিজ অর এনিথিং। আর তাদের ইয়াং প্লেয়াররা মাঠে নামলে একটা ইনস্ট্রাকশন থাকে, প্রেস অ্যাজ হার্ড অ্যাজ ইউ ক্যান। সো ওই জিনিসটা তারা করতে থাকবে। এখন এই প্রেসিং রেজিস্ট্যান্সে আমার মনে হচ্ছে রিয়াল মাদ্রিদের এখনো পর্যন্ত কোনো ধরনের অ্যান্সার নেই, কারণ টনি ক্রুজ had that capacity to dictate the pace of the play। আর তুমি স্পিডি খেলাতে কাজ হচ্ছে না, কারণ তোমার প্রতিপক্ষ কাউন্টার প্রেস করছে, ফাইন, দে উইল হোল্ড দ্য বল ইন দ্য মিডফিল্ড ফর লাইক 10 মোর মিনিটস ইনসাইড আ ম্যাচ। এখন কিন্তু আমাদের ওই অপশনটাই নেই। আমাদেরকে আইদার হাই টেম্পো ফুটবল খেলতে হবে, নাহলে দেয়ার ইজ নো আদার মোড অফ ফুটবল দ্যাট উই ক্যান প্লে। তুমি চিন্তা করে দেখো, আমাদের কামাভিঙ্গা, সুয়ামেনি একটা প্রোটোটাইপের মিডফিল্ডার আছেন যারা এসেনশিয়ালি বল ব্রেক করতে পারেন এবং দৌড়াতে পারেন। আমাদের মেইন দুই মিডফিল্ডার জুড বেলিংহাম, ফ্রেডেরিকো ভালভার্দে, they can run, they can put constructive balls, but mostly they can run। এখন everyone can run but no one can dictate the pace of play। সো আমাদের স্লো টেম্পোতে খেলার কোনো উপায় নেই। আমি যদি দর্শকদের জন্য এটাকে খুব ইজি মেটাফোর দিয়ে বলি, ইমাজিন ইউ আর প্লেইং এ গেম অফ ফিফা যেখানে আপনি স্প্রিন্ট মোডটা অফ করতে পারেন না। সো আমাদের জন্য গেমগুলো হয়ে যাচ্ছে আসলে এরকম, সামটাইমস ইউ হ্যাভ টু লাইক রেস্ট ব্যাক, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ আর ডুইং। আমরা এই স্বাধীনতাটা টনি ক্রুজ না থাকা হারিয়েছি। এখন অবশ্যই হাই টেম্পো ফুটবল আমরা কি খেলতে পারি না, আই মিন ইউর্গেন ক্লপ গেগেন প্রেস নামের একটা এন্টায়ার আইডিওলজি ফর্ম করেছেন, সেই আইডিওলজির গোড়ায় আবার থমাস টুখেলের মতো কোচেরা উঠে এসেছেন। আর্নে স্লটও রিসেন্টলি এই ধরনের ফুটবলই খেলেন অলমোস্ট, বাট ইন আ ডিফারেন্ট ফরম্যাট। So we can do that, but we are not usually the team doing exactly that। So এই অ্যাডাপ্টেশনটা আমাদের সময় নিচ্ছে, যে জায়গায় বার্সেলোনা আসলে অল্প কিছু টুইক করে মোটামুটি তাদের টিমের বেস্টটা নিয়ে এসেছে। সো মুভিং ইনটু আ ক্লাসিকো, আমি বলবো যে উই আর প্রবাবলি ফর দ্য ফার্স্ট টাইম ইন লাস্ট 3 ইয়ার্স উই আর নট দ্য ফেভারিট টু উইন দ্য ক্লাসিকো। বাট লাস্ট 3 বছরের মধ্যে যে কোনো সময়ের সাথে যদি কম্পেয়ার করি, এই মৌসুমে বার্সেলোনার প্রথম একজন পটেন্ট কোচ আছেন যার সাথে কম্পিট করতে হলে মৌসুমের প্রথম ক্লাসিকোটা আসলে জিততে হবে। কিছু কথা না বললে নয়। এক হচ্ছে আমার মনে হয় এখানে একটা ট্রাইড অ্যান্ড টেস্টেড ট্যাকটিক্স আছে, সেটা হচ্ছে মিডফিল্ড, যেহেতু মিডফিল্ড খেলা হচ্ছে মিডফিল্ডে, তোমার 4 ম্যান মিডফিল্ডে তোমার চলে আসবে এই ম্যাচে তোমার এসেনশিয়ালি Arda Güler is gonna be the fourth midfielder, so it's gonna be an Arda Güler, Modric, Bellingham খেলছেন, রাইট? হ্যাঁ, বেলিংহাম এবং ভালভার্দে। কেন বললাম এই চারজনের নাম? কারণ হচ্ছে this might be the only way to take the fight to them। কেন হাই প্রেসে খেলা সম্ভব নয়? 2020-21 মৌসুমের না, 2021-22 মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ লিভারপুলের বিপক্ষে জিদান তখন ছিলেন, একটা গেম খেলেছিলেন। দ্যাট ওয়াজ নট দিস ব্যালন ডিওর মোড ভিনিসিয়াস জুনিয়র, দ্যাট ওয়াজ দ্য ভিনিসিয়াস জুনিয়র উই অল নিউ এসেনশিয়ালি, আওয়ার বয় ভিনি। সেখানে তোমার ভিনিসিয়াস জুনিয়রের 2টা গোল ছিল, 2টা গোলে ছিল হচ্ছে তোমার দ্য সেম ইঞ্চ পারফেক্ট টনি ক্রুজের বল লিভারপুলের সবগুলো ডিফেন্ডারের মাথার উপর দিয়ে গিয়ে ভিনিসিয়াসের পায়ে পড়লো, ভিনিসিয়াস বলটা নিয়ে গোল দিয়ে দিলাম। তো কথা হচ্ছে যে হ্যাঁ, রিয়াল মাদ্রিদের সাথে হাই প্রেসে খেলতে বসলে রিয়াল মাদ্রিদ মোটামুটি লুঙ্গি খুলে ছেড়ে দিতে পারে যে কোনো মুহূর্তে।
নাম্বার 2 হচ্ছে কেন আমরা গেগেন প্রেস বা কেন আমরা হাই প্রেসিং খেলতে পারবো না, কারণ হচ্ছে উই আর দ্যাট ইজ নট দ্য ট্যাকটিক্যাল আইডেন্টিটি অফ রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ ট্যাকটিক্যাল আইডেন্টিটি ইজ a team, especially Carlo Ancelotti's identity is a team that reflects what the other team is playing. They don't have their own tactics, rather say they have a group of extraordinary players who have amazing game reading capability, including the coaching and the management. যারা আসলে বইটা যারা আসলে ম্যাচটা দেখে ম্যাচের রিয়েল টাইম ডিসিশন নিয়ে তারা দে টুইক দ্য ফরমেশন অ্যারাউন্ড। দেয়ার ইজ আ ভেরি লুজ স্কেলিটন অফ আ গেম প্লে, যেটার জন্য তুমি দেখবা রিয়াল মাদ্রিদ প্রথম 10 মিনিটে আসলে খেলা মানে ইফ দে আর স্কোরিং গোলস মোস্ট লাইকলি দে হ্যাড অ্যান অপরচুনিটি বিকজ দ্য আদার টিম ইজ ল্যাক্স, বাট ইউজুয়ালি কিন্তু রিয়াল মাদ্রিদ goes into the game 15 minutes into the game, and by the 70th minute Real Madrid is either done with the game or ওই 20 মিনিট যেভাবে হোক গোল দিয়ে আমাদের ম্যাচ বের করতে হবে, ওই ওই সিচুয়েশনে চলে যায়। তো দিস অ্যাপ্রোচ মেক্স রিয়াল মাদ্রিদস প্লেয়ার ম্যানেজমেন্ট ইনজুরি ম্যানেজমেন্ট বেটার, কারণ রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দেরকে তুমি বেলিংহামকে যদি সারাদিন দৌড়াতে বলো বেলিংহাম দৌড়াতে পারবে না। এই কারেন্ট মাসল ওভারলোড ইনজুরি, এটা দিস ইজ নট গোনা বি হিজ ফার্স্ট ইনজুরি ইফ হি ইজ প্লেস দ্য ওয়ে হি ইজ। ইংরেজিতে বলে বার্নিং আ ক্যান্ডেল অন বোথ সাইডস, বাংলায় বলে একটা মোমবাতির দুই সাইডে আগুন লাগানো। তো ইট ক্যান্ট হ্যাপেন। ফেডেরিকো ভালভার্দে আসলে কি করে এইভাবে দৌড়াচ্ছেন আমি জানি না, বাট when he retires, or I do want some more research on his stamina, because this is very hard. This is very hard the way he's playing. তো বার্সেলোনার বিপক্ষে খেলাটা যেটা হতে যাচ্ছে সেটাও মানে this is an opportunity for Real Madrid to show that yes, they are a realistic candidate to win the La Liga, and they can play with Mbappe, and they can actually have those tactical length, or যাকে বলে হচ্ছে length তো বলে, they have various tactical identity, not one. তো এটাই হতে যাচ্ছে আমার মনে হয় রিয়াল মাদ্রিদের গেম প্লে, and that's I guess what I think how this game is gonna be. It's not gonna be a boring game. এখানে মারামারি কাটাকাটি, ওই তোমার লুইস ফিগন, আমি আসলে কিছুদিন ধরে আমার ইনস্টাগ্রামে লুইস ফিগর প্রথম এল ক্লাসিকোটা যখন তিনি রিয়াল মাদ্রিদের জার্সি পরে গেলেন, ইউ রিমেম্বার দ্য ওয়ান, নেটফ্লিক্সে ডকুমেন্টারি হলো যেটা নিয়ে, সো সেটা কিছুদিন ধরে আসছে। ইটস নট গোনা বি দ্যাট, ইটস গোনা বি আ কাম, ভেরি কাম এল ক্লাসিকো ইন দ্যাট পার্সপেক্টিভ। অ্যাথলেটিকোর প্লেয়ারদেরকে সরি সমর্থক 4 জনকে জেলে ঢুকানো হয়েছে কয়েকদিন আগে, সো এখানে আসলে ওরকম রেসিস্ট চ্যান্টিংও কিছু হতে যাচ্ছে না। দিস ইজ গোনা বি আ গুড গেম আই বিলিভ। সো ইয়েস, হ্যাভিং সেড দ্যাট, জিশান এনি ফাইনাল থট? ইয়েস, আমার কাছে যেটা মনে হয় যে তুমি কয়েকটা পয়েন্ট মানে আমরা দুজনেই মনে হয় একমত এগুলোর ব্যাপারে, যে মিডফিল্ডের রানিং এন্ড মোর রানিং পলিসি, দিস ইজ নট আস, উই হ্যাভ টু ফাইন্ড ওয়েজ যেটার বেসিসে আমরা হয়তো আরেকটু অন্যরকম একটা ফুটবল খেলতে পারবো। কারণ আড্ডাগুলার ক্যান বি দ্য অ্যান্সার, বিকজ হি হ্যাজ এভরি ট্রেড যেটা আসলে আমাদের এখন দরকার। এখন আড্ডাগুলারের সমস্যাটা হচ্ছে at times he is more confident on things that he shouldn't be, যেমন আড্ডাগুলার wants to shoot, যেটা প্রবাবলি 2013-14 সালের ইসকো কিংবা 2012 সালের মদ্রিচের সাথে একটু মিলে, বিকজ দে হ্যাড দিস টেন্ডেন্সি টু শুট লাইক at least 15% of the times, যেটা উইথ টাইম দুইজনই যখন তাদের গেম শেপ করেছেন এটা আস্তে আস্তে তাদের গেম থেকে চলে গেছে রিয়াল মাদ্রিদে খেলতে খেলতে। আড্ডাগুলার ইজ এ ইয়াং পারসন, সো তার এই অ্যাডভেঞ্চারটা থাকবে, এটা আসলে স্বাভাবিক। আই ওয়ান্ট টু ওয়েলকাম দিস, কিন্তু আড্ডাগুলার ক্যান বি দ্য কি পিস যেটা আমরা খুঁজছি। আরেকজন খেলোয়াড় যিনি ইনজুরি থেকে ফেরত এসেছেন, ব্রাহিম ডিয়াজ, হি ক্যান বি এসেনশিয়াল লাইক ইন দ্য ফাইনাল 20 to 30 মিনিট অফ দ্য গেম, বিকজ আড্ডাগুলার একজন আনটেস্টেড প্লেয়ার এখনো, বাট ব্রাহিম ডিয়াজ গত মৌসুমে বিশেষ করে হি প্রুভড হি ক্যান বি দ্য থার্ড অর ফোর্থ আউটলেট অফ দ্য টিম, যিনি প্রেস রেজিস্ট্যান্ট, যার একটা ডিফেন্স লাইন ব্রেক করার ক্ষমতা আছে, তার চেয়ে বড় কথা হচ্ছে ক্রাঞ্চ মোমেন্টে হি ক্যান স্কোর গোলস। সো ইনজুরি থেকে মাত্র ফেরত আসা ব্রাহিম ডিয়াজের উপর আমার এত আশা প্রত্যাশা নাই, বাট দেন এগেন হি ইজ আ গুড অপশন টু হ্যাভ। রড্রিগো না থাকার সময় I mean, because we have Brahim Diaz, I feel at least যে আমরা ঢাল তলোয়ার ছাড়া অ্যাটাকিং ডিপার্টমেন্টে একদম যাচ্ছি না।
We have Vinicius, we have Mbappe, and we have players who can back them up if needed. সমস্যাটা ডিফেন্সের সমস্যাটা একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যায় যে আমাদের তো অর্ধেক ডিফেন্স আসলে নাই। ধরো কারভাল নাই, কারভাল বেসিক্যালি আমাদের ডিফেন্সের নেতা, উনি এই জায়গাটাতে তার রোলটা প্লে করতে পারছেন না। ডেভিড আলাবা গত মৌসুমের পুরো মৌসুমের জন্যই প্রায় বাইরে ছিলেন। এই মৌসুমে ফেরত আসার সম্পর্কে এখনো পর্যন্ত যা রিপোর্ট, উনি আর আসলে কখনো না ফেরত আসতে পারেন রিয়াল মাদ্রিদের হয়ে খেলার জন্য। সো আমাদের এসেনশিয়ালি দুইজন সেন্টার ব্যাক আছে, আমাদের মূল গোলকিপার নাই। সো ডিফেন্সটা বেসিক্যালি একটা লক্ষ্মীন্দরের বাসন। এই পুরো জিনিসটাকে ব্যালেন্স করতে পারতো মিডফিল্ড। মিডফিল্ডেই তো পুরো পডকাস্ট আমরা আসলে আলাপ আলোচনা করে ফেললাম। সো আমাদের দলে কাগজে কলমে কোনো ইমব্যালেন্স থাকার কথা না, বাট আমাদের দলে খুব ক্রুশিয়াল কিছু ইমব্যালেন্স আছে। এখন যেটা বলে শেষ করবো যে আনচেলত্তি মাঝে মাঝে এই ধরনের সিচুয়েশনে অত্যন্ত আনকনভেনশনাল কিছু সলিউশন নিয়ে আসেন, যেটা খুবই উইয়ার্ডলি কাজ করে যায়। যেমন গত মৌসুমের সেই বিখ্যাত অর্কুখ্যাত দুই লেফট উইঙ্গার ফরমেশন ডেফিনেটলি দর্শকদের মনে আছে। হি কাইন্ড অফ লাইক ওয়াজ লাইক ফাইন, আমার হাতে রাইট উইঙ্গার নাই, লেটস প্লে টু লেফট উইঙ্গার্স। তো এই মৌসুমে আবার ওটার একটা এক্সট্রিম ভার্সন, আমরা এখন তিনটা লেফট উইঙ্গার খেলাচ্ছি। আমাদের এন্টায়ার অ্যাটাকিং থার্ডই হচ্ছে লেফট উইঙ্গার্স, আ বাঞ্চ অফ লেফট উইঙ্গার্স। সো ড্যানি সেবায়োস যে গত ম্যাচের শেষ 20 মিনিট মাঠে ছিলেন, আমার কাছে মনে হয়েছে যে এইটা ওই ধরনের একটা মুভ হতে পারে, বিকজ ড্যানি সেবায়োস ইজ ওয়ান অফ দোজ মিডফিল্ডার্স যিনি কুইন্টেসেনশিয়ালি ফ্ল্যাট, এবং এই ফ্ল্যাটনেসের কারণে দলের টেম্পো ডিকটেট করার ব্যাপারে হি ক্যান বি লাইক এ গুড প্লেয়ার টু হ্যাভ অ্যাট ইউর ডিসপোজাল, অন্তত 30 মিনিট খেলার স্টাইল চেঞ্জ করার জন্য। এবং এই স্টাইল চেঞ্জটা কাজে লাগে, এটার একটা বড় প্রমাণ হচ্ছে যখন বরুশিয়া ডর্টমুন্ড বারে বারে সামনের দিকে আসতে চেষ্টা করেছে তাদের 2-2 হয়ে যাওয়ার পর, একবার তো তারা শর্টও করেছিল পোস্ট বরাবর, তখন কিন্তু সেবায়োসের পা থেকে বেরোনো একটা বলই ভিনিসিয়াস তার থার্ড গোলটা করে। সো এই ধরনের জিনিসপত্র করে আনচেলত্তি আগেও সাফল্য পেয়েছেন। ড্যানি সেবায়োস ইজ ওয়ান অফ দোজ স্টোরিজ, যদি মৌসুমের অল্প কিছু সময়ের জন্য ইফ হি বিকামস রেলেভেন্ট, ইফ হি বিকামস ক্রুশিয়াল, I'll be really happy যে ড্যানি সেবায়োস gets to play his part এত ক্রাইসিসের মধ্যে। Fair enough. আমি আসলে ড্যানি সেবায়োসের কথা ভুলে গিয়েছিলাম completely because I did not watch the last game, but it's great to think that Danny Ceballos is gonna be আসলে আমি আর তুমি মনে করো ব্যক্তিগতভাবে যে মনের মধ্যে সেই সুপ্ত ফিফার খেলোয়াড়দের একটা ভালো গতি হোক এটাই চাই, এটা হচ্ছে ড্যানি সেবায়োস ভালো খেলুক তাতেই আমি খুশি, এটা একটা কমেন্ট দিয়ে আসলে বোঝা যাচ্ছে। তো হ্যাঁ, আমিও তোমার মনে করি যে these games like this Ancelotti comes ready, he has some plan এবং ইয়েস আমি আসলে তোমার রাহিম দিয়াজের ফেরত আসাটাও আই ডিড নট টেক ইনটু অ্যাকাউন্ট, গ্রেট অপরচুনিটি বিকজ নাও উই হ্যাভ অ্যাট লিস্ট six midfielders to play. Oh my god, this is maybe This is one of the best midfielder combos we may ever think, কারণ এটাই সময় আসলে বুঝছো তোমার ইয়েকে বার্সেলোনাকে হারানোর জন্য তাদের মিডফিল্ডের মানে মিডফিল্ড ডমিনেট করতেই হবে, এই না করা বাট ছাড়া তুমি উপায় নেই। তুমি পেদ্রি ভেবে গাভি দেখো, এদেরকে ভেবে দেখো যে এই পেড্রি গাভি টাইপের মিডফিল্ডকে হ্যান্ডেল করতে আনচেলত্তি হয়তো শুয়ামেনি, কামাভিঙ্গা আর মদ্রিচ এরকম একটা মিডফিল্ড নামিয়ে দিতে পারবে। মানে হ্যাঁ hey, nothing against my boy Kamavinga, but yes, very much possible এখানে ওই যেটা বলা 70 মিনিটের পরে আমরা দেখা গেল মদ্রিচ সাবড হয়ে সেবায়োস চলে আসলো এবং সেবায়োস গাভিকে কাটিয়ে অ্যাসিস্টে হি ক্যান বি দ্য হিরো। দিস লাইক দ্য অপরচুনিটিজ আর প্র্যাকটিক্যালি লিমিটলেস। তো যেটা বলছিলাম যে anything is possible. This is very much possible. We can see a very drab midfield with absolutely no creativity. Abar ekই সাথে we may see Camavinga taking that opportunity and breaking through Barcelona's midfield like a hot knife through butter because nobody expected him to do that in a long time. দেখো লুকাস ভাস্কেসকে যদি এল ক্লাসিকোতে রাইট ব্যাকে না নামিয়ে ভালভার্দেকে রাইট ব্যাকে নামানো হয়, আমি যে মিডফিল্ডের কথা বললাম এটা কিন্তু স্টিল ভায়াবল। হ্যাঁ না, এটা অ্যাকচুয়ালি খুবই ভালো মতো সেন্স মেক করে। ইনফ্যাক্ট ভালভার্দেকে এবং একই সাথে তোমার তুমি মনে করো কামাভিঙ্গাকে লেফট ব্যাকে নামিয়ে দিলে ইউ উইল হ্যাভ আ ফুল মেটাল রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার্স ইন অ্যাকশন টাইপ অফ সিচুয়েশন। না বাট মানে জোকস অ্যাপার্ট, চুয়ামেনি
কামাভিঙ্গা এবং মদ্রিচ ইজ নট দ্য ওয়ার্স্ট মিডফিল্ড রিয়াল মাদ্রিদ ক্যান ফিল্ড। ইনফ্যাক্ট এরকম সিচুয়েশনে রিয়াল মাদ্রিদের পলকা দুটো গোল বের করে ফেলার ও রেকর্ড আছে। তো এই জন্য বলছিলাম যে মানে ইটস ভেরি হার্ড টু প্রেডিক্ট রিয়াল মাদ্রিদ দিস ডেজ বিকজ they play very unpredictable and they think this is the aura of Carlo Ancelotti at this late age. And তো don't forget Endrick. ও হ্যাঁ, না এই একটা ভালো কথা একটা দিয়ে শেষ করা আছে যে তোমার এই প্রশ্নটা যেহেতু করা হবে বলে ফেলে যে এনরিকে কি খেলানো হবে, এনরিকে ম্যাচের প্রথমে এটা খেলানো হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এনরিক That মাঠে did not নামবে work কিনা out. yeah, exactly, it did not work out. এনরিক মাঠে নামবেন কিনা এবং তিনি গোল দিবেন কিনা, these are very different things. It can happen. এনরিক মাঠে 60 সেকেন্ডে নেমে 55 সেকেন্ডের মাথায় গোল দিয়ে ফেলা, this anything is possible with এনরিক। কিন্তু what is not possible is him starting the game. I can say with 100% certainty, 150% certainty, এত কিছু বলার পরে যদি এনরিককে আমি ম্যাচের শুরুতে তোমার দেখি, well, that is not the surprise I would be expecting. I mean, দেখো, Endrick doing a Bobby Charlton at the end of 90+4, I'm all up for it. কিন্তু Endrick doing Ronaldo Nazario at 0+4 minute, I don't see that coming as well. Yeah, it's unlikely, কিন্তু এনরিককে খেলানোটা খুবই লজিক্যাল একটা সিদ্ধান্ত। তোমার ওই তুমি যদি মনে করো আর্দাগুলাকে ফোর্থ মিডফিল্ড হিসাবে খেলাও, তাহলে এনরিক কিন্তু 60 মিনিটের পরে অটোমেটিক্যালি চলে আসা দাবিদার, কারণ তোমার there is a very real possibility you will have to sub Gular out. The same thing we talked about, right? It's either Brahim Diaz or Enrique. Somebody has to come in. My vote is on Brahim Diaz, but he can come in as well. কারণ দেখো, এমন যদি হয় যে 0-0 বা 1-1 বা 2-2, we're chasing the match. আমি যদি আঞ্চলিক হইতাম, my pick would have been Enrique, because he's that guy যে 30 গজ দূরে বল পেলেও he will try to shoot from that place. We don't get strikers like that like anymore. But I mean 18 বছর বয়স একটা ছেলে যদি এটা না করে, no one else will have the dare to do this. So why not? I agree. I really love his energy. তোমার মানে এনরিক হচ্ছে মনে করো এই সময়কার সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল খেলোয়াড়দের মধ্যে একজন হতে যাচ্ছে। একই সাথে he is like the player who's stepping in, and at the same time people are calling him so many things. So I'm actually curious to see. Now that I say it, আমি বিগ ম্যানের প্রশ্নটা দিয়ে শেষ করতে চাইছিলাম। আমার বিগ ম্যান ম্যাচে এন্ডিং, যে মুহূর্তটাকে খেলবেন তিনি সেই মুহূর্তে এন্ডিং, যদি 0 মিনিট খেলেন তাহলে আমার বিগ ম্যান ভিনিসিয়াস জুনিয়র। I said what I said. তোমার বিগ ম্যান কি? আমার বিগ ম্যান এই ম্যাচে ফেদেরিকো ভালভার্দে, রিয়াল মাদ্রিদের হয়ে, বিকজ ওই যে বললাম যে মিডফিল্ড ব্যালেন্স ইজ সামথিং উই ডোন্ট হ্যাভ বাট উই নিড। ফেদেরিকো ভালভার্দে হচ্ছে আমার ডিফল্ট কি ম্যান এই পুরো ইসে। এটার একটা কারণ আছে। আমরা আমাদের পডকাস্টগুলোতে একসময় বলতাম যে এই বেনজেমা, ভিনিসিয়াস আর কোর্তোয়া এই তিনজনকে পিক করা যাবে না কি ম্যান হিসাবে, এর বাইরে বলতে হবে ভিনিসিয়াস এখন এমন একটা জায়গায় চলে গেছেন যে ভিনিসিয়াস হলো রিয়াল মাদ্রিদের এক্স ফ্যাক্টর। সো ভিনিসিয়াস ভালো খেললে রিয়াল মাদ্রিদ জিতবে, এটা হলো সূর্য পূর্ব দিকে ওঠে আমি ভাত খাই টাইপের জিনিসপাতি ট্রান্সলেশন করার মতো। সো এক গোলে জিততে হবে। এই কারণে আমার default key man হচ্ছে Federico Valverde, because when he plays well, Real Madrid plays well, and who knows, he might score a banger out of nowhere, which we could always get. Which actually very much likely. Either a banger or a very random assist, both are extremely possible by Federico Valverde. তোমার এই 35 গজ দূর থেকে ফ্রি কিকের পরে বল আসতেছে র্যান্ডম, হঠাৎ করে he's gonna take a shot. Like these things are very much, like I said, Real Madrid is one of the most unpredictable teams that I have seen in a while, because you don't expect these things coming out. Also দেখো মদ্রিচের ট্রিভেলারও রেঞ্জ আছে, লাইক এখন 25 গজের বেশি দূরে হলে ট্রিভেলা ডাজন্ট হিট দ্য মার্ক। ভালভার্দের রেঞ্জের কোনো লিমিটেশন নাই, লাইক ইট ক্যান গো ফ্রম halfway circle and probably it will still go in. Probably it will still go in. Anything is possible. So great talking to you as usual, Zishan. এবং আজকে আসলে কথায় কথায় বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে করতে অনেক সময় পার হয়ে গেল। তো it's gonna be the one of the first 6 pointers game of the season, second 6 pointer game. আগেরটা তো আমরা মোটামুটি 4টা মিডফিল্ডের পরে একটা বেজ্জতি
একটা ডার্টি বিজনেস বানিয়ে মনে করো খেলাটা শেষ করেছি। তোমার আমি মাল্টি ডার্বির কথা বলছিলাম। সো দিস 6 পয়েন্টার উই হ্যাভ টু উইন, উই হ্যাভ টু স্টে ইন দিস লিগ। এবং দর্শকরা আমাদের প্রশ্ন আমাদের পডকাস্ট উপভোগ করার জন্য ধন্যবাদ। প্রশ্ন কত করে ফেলেন। এনরিক কেন খেলবে না আমরা উত্তর দিয়ে ফেলেছি। এটা ছাড়া অন্যান্য যে কোনো প্রশ্ন উত্তর দিতে আমরা প্রস্তুত। ভালো থাকবেন। টেক কেয়ার এভরিওয়ান।